শুরু হচ্ছে ভোটের আনুষ্ঠানিক অধ্যায়। প্রতীক বরাদ্দের সঙ্গে সঙ্গেই রাজনীতির মাঠে নামছেন প্রার্থীরা। কাল থেকে শুরু হচ্ছে প্রচারণা। কে কতটা জনসমর্থন আদায় করতে পারবেন, কার বার্তা ছুঁয়ে যাবে মানুষের মন, এই প্রশ্ন ঘিরেই আরও ঘনীভূত হচ্ছে ভোটের উত্তাপ। দর্শক, ভোটের মাঠের নানান হিসাব নিকাশ জানাতে নির্বাচনের সময়ে সঙ্গে আছি আমি মনির হোসেন। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। রাত পোহালেই আনুষ্ঠানিক প্রচারণা, উৎসবমুখর পরিবেশে জাতীয় নির্বাচনের প্রতীক বরাদ্দ। ভোটের পরিবেশ নিয়ে বিএনপির সন্তোষ, পক্ষপাতের অভিযোগ জামায়াতের। সিলেট পৌঁছেছেন তারেক রহমান, রাতেই মাজার জিয়ারত। কাল যোগ দেবেন নির্বাচনী জনসভায়। বাবা মায়ের ইতিবাচক ভাবমূর্তির প্রভাব পড়বে ভোটের মাঠে, মত বিশ্লেষকের। কাল মিরপুরে জনসভার মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করবেন জামাত আমির। 23 জানুয়ারি যাবেন উত্তরাঞ্চল সফরে। নির্বাচন ওলটপালটের চেষ্টা হলে না মানার হুঁশিয়ারি। এবং রাজশাহী 1 আসনে বিএনপি জামাতের হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস। বগুড়া 2-এ ভোটের মাঠে নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না। মূল লড়াই হবে ধানের শীষ দাঁড়িপাল্লার। নির্বাচনের সময় আমরা বিভিন্ন আসন নিয়ে আলোচনা করে থাকি এবং বিভিন্ন আসনের যে হালচাল সেগুলো দেখানোর চেষ্টা করি। তার আগে আজকে আলোচনা যাওয়ার আগে আজকের দিনের যেই আলোচিত ঘটনাগুলো সেগুলো যদি একটু দেখে আসতে চাই, যে নির্বাচনের যেই আমেজ, সেই আমেজ কিন্তু শুরু হয়ে গেছে। যেই প্রতীক দেয়া হয়েছে প্রার্থীদের, দলীয় প্রার্থী যারা রয়েছেন, সেই সঙ্গে স্বতন্ত্র প্রার্থী, সব মিলিয়ে 1967 জন যে প্রার্থী 298 আসনে দেওয়া হচ্ছে, সেই প্রার্থীদের আজকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। কাল থেকেই তারা যে আনুষ্ঠানিক প্রচারণায় সেটি নামবেন এবং যেই নির্বাচনী আমেজ সেটি কিন্তু পুরোপুরি শুরু হয়ে যাবে রাত পোহালেই। এবং যেটি দেখতে পাচ্ছি যে ভোটের পরিবেশ, এখন পর্যন্ত যেই পরিবেশ আছে সেই পরিবেশ নিয়ে বিএনপির বিভিন্ন প্রার্থীরা তারা সন্তোষ প্রকাশ করেছেন। আজকে প্রতীক পাওয়ার পর তাৎক্ষণিক যে প্রতিক্রিয়া, সেই প্রতিক্রিয়ায় তারা যেটি বলছিলেন যে এখন পর্যন্ত যেই পরিবেশ আছে সেই পরিবেশ নিয়ে তারা সন্তুষ্ট। তবে বিএনপি সন্তুষ্ট হলেও সন্তুষ্ট হতে পারেনি জামাত এবং এনসিপি। জামাতের প্রার্থী থেকে শুরু করে কেন্দ্রীয় নেতা, বিশেষ করে জামাতের সেক্রেটারি জেনারেল এবং নায়েবে আমির, তারা প্রতীক পাওয়ার পর তাদের যে প্রতিক্রিয়া, সেই প্রতিক্রিয়ায় তারা বলছিলেন যে ইসি পক্ষপাতমূলক আচরণ করছে এবং লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে আলোচনা করছিল। এবং আজকে আমরা দেখেছি যে প্রেস সচিব জানিয়েছেন যে গণভোট এবং নির্বাচন একসাথে হওয়ার কারণে এবার কিন্তু যে ভোট গণনা সেটিতে দেরি হতে পারে। তো মোটামুটি আজকের দিনের এই বিষয়গুলোই ছিল আলোচিত। এখন আমাদের মূল যে আলোচনা, সেই আলোচনায় ফিরে যাব। আমরা শুরুতেই আজকে একটি আসন নিয়ে, সেই আসন রাজশাহী বিভাগে একটু যেতে চাই। রাজশাহী বিভাগের বগুড়া জেলা। আজকে আমরা বগুড়া 2 আসন নিয়ে একটু আলোচনা করতে চাই। এই 2 আসনটি মূলত বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলা নিয়ে গঠিত এবং এখানে মোট 1টি পৌরসভা এবং 12টি ইউনিয়ন রয়েছে। এখানকার মোট ভোটার 3,42,155 জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছে 1,71,497 জন, আর নারী ভোটার রয়েছেন 1,70,653 জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার আছে 5 জন। এখানকার মোট ভোট কেন্দ্র 114টি। এই আসনে আসলে প্রার্থী কারা হয়েছেন, কারা নির্বাচনী মাঠে লড়ছেন সেটি যদি একটু দেখতে চাই। বিএনপি প্রার্থী মীর শাহে আলম, তিনি ধানের শীষ প্রতীক নিয়েই লড়বেন এবং সেই সঙ্গে কেটলি প্রতীকে মাহমুদুর রহমান মান্না রয়েছেন, নাগরিক ঐক্যের সভাপতি। এখানে শুরু থেকে গত যে নির্বাচন হয়েছিল সেখানেও বিএনপি এই আসনটি ছেড়ে দিয়েছিল মাহমুদুর রহমান মান্নাকে। তবে এবার যেহেতু মাহমুদুর রহমান মান্নার যেই নির্বাচনী যেই শুরুতে প্রার্থীরা বাতিল হওয়ার যে একটি শঙ্কা ছিল, তার কারণেই আসলে তাদের যে প্রার্থী সেই বিএনপির দলীয় প্রার্থী দিয়েছে। তো এখানে এবার অর্থাৎ নাগরিক ঐক্য এবং বিএনপির প্রার্থী রয়েছে এবং সেই সঙ্গে দাঁড়িপাল্লার প্রার্থী রয়েছে মোহাম্মদ শাহাদুজ্জামান। তার সাথেই কিন্তু মূলত যেই বিএনপির প্রার্থী, তার লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে এই বগুড়া 2 আসনে। দেখছেন নির্বাচনের সময় বগুড়া 2 আসনের আরও পরিস্থিতি জানবো, সেটি জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল আউয়াল। এই যে আমরা বলছিলাম যে মাহমুদুর রহমান মান্না আছেন, বিএনপির প্রার্থী আছেন এবং জামাতের প্রার্থী আছে, তো সব মিলিয়ে নির্বাচনী পরিবেশটা এখন কেমন?
বগুড়া 2 শিবগঞ্জ উপজেলা মিলে যে আসন সেখানে কিন্তু একেবারে ত্রিমুখী লড়াই কিন্তু জমে উঠেছে। বিশেষ করে 2018 সালের নির্বাচনে কিন্তু এখান থেকে বিএনপি জোটের যিনি ছিলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নাকে আসনটি বিএনপি ছেড়ে দিয়েছিল। তবে এবারে জোট না হয় কিন্তু এখান থেকে উপজেলা বিএনপির যিনি সভাপতি রয়েছেন মির শাহ আলম, সাবেক উপজেলা চেয়ারম্যান এবং ইউনিয়ন চেয়ারম্যানও ছিলেন, তিনি কিন্তু এবারে ধানের শীষের প্রতীকে ভোট করছেন এবং মাহমুদুর রহমান মান্না কিন্তু এই আসন থেকে এবার নিজ দলের যে প্রতীক রয়েছে কেতলি মার্কা সেটি নিয়ে কিন্তু এবারে নির্বাচনে অংশগ্রহণ করছেন এবং এই মিলে কিন্তু মাহমুদুর রহমান মান্না এবারে ভোট 5 বার কিন্তু এখান থেকে কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করছেন, যদিও একবারও তিনি এখান থেকে জয়লাভ করতে পারেননি। এর আগেও কিন্তু তিনি 2 বার নৌকা মার্কা নিয়েও এখান থেকে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। অপরদিকে 1991 সালে জামায়াতের যিনি প্রার্থী রয়েছেন মোহাম্মদ শাহাদুজ্জামান, তিনি কিন্তু এখান থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন এবং মোহাম্মদ শাহাদুজ্জামানই কিন্তু এবারে এই যে আসনটি রয়েছে বগুড়া 2 শিবগঞ্জ উপজেলা, সেখান থেকে কিন্তু তিনি এবারে নির্বাচনে অংশগ্রহণ করছেন এবং মূল লড়াইটি কিন্তু এখানকার যারা মানুষ আছেন তারা বলছেন যে যেই বিএনপির মনোনীত প্রার্থী রয়েছেন মির শাহ আলম এবং জামায়াতের যিনি প্রার্থী রয়েছেন মোহাম্মদ শাহাদুজ্জামান, তার মধ্যে কিন্তু জমে উঠবে। এর পাশাপাশি কিন্তু নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার কিন্তু একটা বিশাল প্রভাব রয়েছে এলাকা জুড়ে, সেখানে কিন্তু তারও কিছুটা প্রভাব সৃষ্টি হবে নির্বাচনে এখানকার মানুষজন মনে করছেন। এছাড়া এই যে উপজেলা শুধুমাত্র একটি উপজেলায় এই শিবগঞ্জ এখানে মোট 12টি ইউনিয়ন এবং একটি পৌরসভা এবং একটি উপজেলা রয়েছে এবং 3,39,000 ভোটার তাদের ভোটাধিকার এখানে প্রয়োগ করবেন, যার মধ্যে 1,70,000 পুরুষ ভোটার রয়েছেন এবং 1,69,000 রয়েছেন নারী ভোটার এবং 114টি ভোট কেন্দ্রে 625টি ভোট কক্ষে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। তো বগুড়া থেকে এখন পর্যন্ত এই ছিল আমার কাছে সর্বশেষ। আওয়াল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আব্দুল আউয়াল জানাচ্ছিলেন বগুড়া 2 আসনের নির্বাচনের হালচাল। সিলেটে পৌঁছেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, কিছুক্ষণের মধ্যে মাজার জিয়ারত করবেন তিনি। কাল যোগ দেবেন নির্বাচনী জনসভায়। এই মুহূর্তে সিলেট ওসমানী বিমানবন্দরে আছেন সহকর্মী ইকরামুল কবির, সরাসরি যাচ্ছি তার কাছে। আমাদের এই যে আমরা এখন এই মুহূর্তে আছি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে। কিছু সময় আগে 7:56 বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বহনকারী BG 227 ফ্লাইটটি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন এবং তারপর পরই নেতা বিভিন্ন শীর্ষ পর্যায়ের নেতারা তাকে অভ্যর্থনা জানান। তিনি এবং তার সহধর্মিনীর সাথে রয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি এখনই তারেক রহমান বের হয়ে আসবেন ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের VIP যেই গেট আছে সেই গেট দিয়ে এখনই বেরিয়ে আসবে। আমরা দেখতে পাচ্ছি তার যে প্রোটোকলের গাড়িগুলো, সেই প্রোটোকলের গাড়িগুলো এখনই বেরিয়ে আসার প্রস্তুতি নিচ্ছে। আমরা কিছু সময়ের মধ্যেই দেখব আমরা গাড়িগুলো এখনই বেরিয়ে আসবে। আমরা দেখতে পাচ্ছি যে কিছু সময় আমরা ভিতর থেকে যে খবরটা পেয়েছি যে যারা বিভিন্ন আসনে সিলেট এবং সুনামগঞ্জের 11টি আসনের সংসদ সদস্য প্রার্থীরা তারা ভিতরে রয়েছেন, তারা অভ্যর্থনা জানিয়েছেন এবং জেলা এবং মহানগরের সভাপতি এবং সাধারণ সম্পাদকরা ভিতরে রয়েছেন, শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দরা রয়েছেন ভিতরে এবং তারা অভ্যর্থনা জানিয়েছেন তাকে। তারেক রহমান এই প্রথমবার প্রায় 2 যুগ পরে সিলেটের মাটিতে তিনি পদার্পণ করলেন। 2005 সালে একটি তরুণদের সমাবেশে তিনি যুগ্ম মহাসচিব তখন ছিলেন, যুগ্ম মহাসচিব হিসেবে তিনি যোগ দিয়েছিলেন। এখন দলের চেয়ারম্যান হিসেবে তিনি প্রথম সিলেটের মাটিতে পা রাখলেন এবং 2 যুগ পরে তিনি এই যেই আজকে আসলেন এবং আগামীকালকে সকালে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে ত্রয়োদশ জাতীয় সংসদে যে নির্বাচনী প্রচারণা, সেই নির্বাচনী প্রচারণার উদ্বোধন করবেন এবং প্রধান অতিথি হিসেবে তিনি সেখানে বক্তব্য রাখবেন এবং সিলেট এবং সুনামগঞ্জের 11 জন প্রার্থীকে তিনি পরিচয় করিয়ে দিবেন এবং তার পরপরই সিলেটের 11টায় তিনি মঞ্চে উঠবেন। 12টার দিকে তিনি মঞ্চে থেকে নেমে যাওয়ার পর সিলেটের পরপরই ঢাকা রুট, সিলেট ঢাকা মহাসড়ক ধরে মৌলভীবাজারের শেরপুর এবং হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে তিনি আরো 2টি জনসভায় বক্তব্য রাখবেন। এছাড়া আরো রয়েছে ব্রাহ্মণবাড়িয়া, ওদিকে রয়েছে ভৈরব, নরসিংদী, সব অন্তত 7-8টি জনসভা ও পথসভায় তিনি প্রধান অতিথি হিসাবে যোগ দিবেন, এমনটি আমরা দলীয় সূত্রে জানতে পেরেছি। এই মুহূর্তে একেবারে প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে। আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের যে গাড়িগুলো রয়েছে সেই পুলিশের গাড়িগুলো কাছাকাছি চলে এসছে এবং পুলিশের গাড়িগুলো গিয়েই তার পিছনেই রয়েছে এবং সবার আগে বাংলাদেশ যে বাসটি, সেই বাসটিও এই বহরের সাথে আছে এবং
ঢাকা থেকে যে তিনি এসছেন ফ্লাইটে, এবং তার আগেই আজকে বিকেলের মধ্যেই ঢাকা থেকে তার বহরের জন্য তার বহরের যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলো এসে পৌঁছে গিয়েছে, এবং তাকে বহনকারী গাড়িগুলো এই ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে একেবারে পুলিশের গাড়ি সহ পুলিশের গাড়ির পিছনে রয়েছে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের বহনকারী অন্যান্য যারা নেতৃবৃন্দ আসেন। আমরা জানতে পেরেছি যে 14 জন শীর্ষ পর্যায়ের জাতীয় নেতা বিএনপি চেয়ারম্যানের সাথে রয়েছেন, এবং ঢাকা থেকে এসেছেন বিএনপির শীর্ষ পর্যায়ে 14 জন নেতা। তারা আগামীকাল মঞ্চে থাকবেন, এবং আর বিভিন্ন যে আরও 7টি জনসভা রয়েছে সেই 7টি জনসভায় যোগ দিবেন। এবং আমরা কিছু সময়ের মধ্যেই হয়তো আর 2-3 মিনিটের মধ্যেই দেখব তার বিএনপি চেয়ারম্যানের বহনকারী যে গাড়ি বহর, সেই গাড়ি বহরটা হয়তো ওদিকে আপনি দেখতে পাচ্ছেন ইতিমধ্যে গাড়ি বহরটি যাত্রা শুরু করেছে, এবং আপনারা দেখতে পাচ্ছেন গাড়ি বহরটি যাত্রা শুরু করেছেন, এবং ইতিমধ্যে প্রোটোকলের গাড়িগুলো সামনে দিয়ে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের বহনকারী গাড়িগুলো ইতিমধ্যে যাত্রা শুরু করেছেন। আমাদের আমরা গণমাধ্যম কর্মীরা এখানে রয়েছি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে, আমাদের কে অতিক্রম করছে গাড়িগুলো একে একে। বলে রাখার প্রয়োজন যে 7:56 বিজি 227 বিমানের বিমানের 227 যে ফ্লাইট, সেই ফ্লাইটের বহনকারী যেই বিমানের বহনকারী তার বিএনপি চেয়ারম্যানকে বহনকারী বিমানের 227 ফ্লাইটটি এসে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে, এবং তারপরে যে স্থানীয় নেতৃবৃন্দ রয়েছে, বিভিন্ন এমপি প্রার্থীরা রয়েছে, তাকে অভ্যর্থনা জানান, এবং তার সাথে রয়েছেন তার সহধর্মিণী, এবং রয়েছেন আরও প্রায় 14-15 জন জাতীয় নেতা এবং বিএনপি জাতীয় নেতা সহ তার গাড়ি বহরটি এই মুহূর্তে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের সড়ক ধরে শহরের দিকে যাবে। আমরা যত সম্ভব জানি এই বহরটি প্রথমে যাবে, তিনি যেই হোটেলে থাকবেন সেই গ্র্যান্ড সিলেট হোটেল যাবে, অথবা আমরা আরেকটি খবর জানতে পেরেছি, সবগুলো আসে 2-3টি সূত্র থেকে আমরা জানতে পেরেছি এখান থেকে সরাসরি তিনি মাজারে যাবেন, এবং মাজার জিয়ারত করার পরে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহি মাজার জিয়ারতের পরে তিনি দক্ষিণ সুরমা সিলামে তার শ্বশুর বাড়িতে যাবেন, সেখানে নৈশভোজ শেষে তিনি আবার হোটেলে ফিরে আসবেন। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বিএনপি চেয়ারম্যানের বহনকারী যে বহর, সেই বহর আমাদের সামনে দিয়ে চলে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এই গাড়িটি ঠিক কালো যে গাড়িটি দেখা যাচ্ছে, সেই কালো গাড়িটির পিছনেই রয়েছে তারেক রহমানের বিএনপি চেয়ারম্যানের গাড়ি। আমরা দেখতে পাচ্ছি যে একদম গাড়ির সামনে বসা রয়েছেন, গাড়ির সামনে বসা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি বাসের সামনে বসা রয়েছে তারেক রহমান, এবং তার সহধর্মী গাড়ির সামনে বসা রয়েছে, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে গাড়ির বহরটি চলে যাচ্ছে আমাদের সেই সবার আগে বাংলাদেশ গাড়িটি করে চলে যাচ্ছে, এবং বহরটি যাচ্ছে। এই বহরটিতে আমরা দেখতে পেলাম কিছু সময় আগেই তারেক রহমান এই গাড়িতে সবার আগে বাংলাদেশ যে বাসটি তিনি আমাদের সামনে দিয়ে চলে গেলেন। তার পরবর্তী কোথায় যাচ্ছেন পরবর্তীতে আমরা হয়তো সময় সংবাদের দর্শকদের জানিয়ে দিতে পারবো। মোটামুটি এই ছিল বিএনপি চেয়ারম্যান তারেক রহমান যে অবতরণ করেছেন এবং যাত্রা করেছেন তার সবশেষ খবর। 2 দশক পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সিলেটের মাটিতে পা রাখলেন। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখান থেকে। নির্বাচনের সময়ের যেই মূল আলোচনা, সেই আলোচনায় একটু আবার ফিরতে চাই। আমরা বগুড়া নিয়ে আলোচনা করছিলাম, এবার একটু যেতে চাই রংপুর বিভাগের দিনাজপুর জেলায়। আজকে দিনাজপুর যে 6টি আসন, দিনাজপুর 2 নিয়ে আলোচনা করতে চাই। এটি আসলে মূলত দিনাজপুর জেলার বোচাগঞ্জ এবং বিরল উপজেলা নিয়ে গঠিত। এখানকার মোট ভোটার 3,71,000
17,478 জন। এদের মধ্যে পুরুষ ভোটার রয়েছে 1,78,112 জন এবং নারী ভোটার 1,84,366 জন। এবং এখানকার যেই মোট ভোট কেন্দ্র রয়েছে 45টি। এবং এখানকার যেই নির্বাচনে কারা লড়ছেন সেটি যদি একটু দেখতে চাই, ধানের শীষ অর্থাৎ বিএনপির প্রার্থী সাদিক রিয়াজ পিনাকি চৌধুরী, দাঁড়িপাল্লা জামাতের প্রার্থী AKM আফজালুল আনাম এবং লাঙ্গল অর্থাৎ জাতীয় পার্টির প্রার্থী রয়েছে এখানে মোহাম্মদ জুলফিকার হোসেন এবং হাতপাখা ইসলামী আন্দোলন প্রার্থী রয়েছে রেদওয়ানুল করিম বারিদ। যে মোটামুটি বলা চলে এই প্রার্থীরাই আসলে দিনাজপুর 2 আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন দেখছেন নির্বাচনের সময়। দিনাজপুর 2 আসনের তথ্যগুলো জানছিলাম, এ বিষয়ে আরও বিস্তারিত জানবো। সেটি জানাতে দিনাজপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী গোলাম নবী দুলাল। এই যে নির্বাচনের যেই অনেকগুলো আসলে প্রার্থী দেখছি এবং সব মিলিয়ে এখনকার যে পরিবেশ সেটি কেমন? জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহার এবং প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে কিন্তু নির্বাচনী প্রচারণার একটি নতুন মাত্রা যোগ হয়েছে। আমি এই মুহূর্তে দিনাজপুর 2 আসন, যেটি বিরল এবং বোচাগঞ্জ নিয়ে এইখানে এই আসনে এবার 8 জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীতা রয়েছেন। বিশেষ করে এখানে যদিও মূল লড়াইটা হবে ধানের শীষ এবং আপনার দাঁড়িপাল্লার মধ্যে। বিশেষ করে এখানে একজন বিদ্রোহী বিএনপির প্রার্থী দাঁড়িয়েছেন, যিনি মোটরসাইকেল মার্কা নিয়ে এবার দাঁড়িয়েছেন, সেটি হচ্ছেন বজলুর রহমান রশিদ, উপজেলা চেয়ারম্যানও ছিলেন। এছাড়া জাতীয় পার্টির আরেকজন রয়েছেন, তিনি হচ্ছেন দেলোয়ার হোসেন। আরেকটি বিষয় হচ্ছে যেটা হচ্ছে যে নির্বাচনী যে প্রচার প্রচারণা আজকে থেকে এটা আমরা লক্ষ্য করছি এবং বিরল এবং বোচাগঞ্জ যেখানে ভোটার সংখ্যা রয়েছে 3,68,240 জন এবং বিশেষ করে বিরলের ভোটার সংখ্যা কিন্তু অনেক বেশি। আমরা ইতিমধ্যে দেখেছি যে প্রচার প্রচারণার দিক থেকে বিএনপির যে প্রার্থী সাদিক রিয়াজ পিনাক চৌধুরী, তিনি মোটামুটি তার যে গণসংযোগ উঠান বৈঠক থেকে শুরু করে তার যে নির্বাচনী প্রচারণা সেটাকে অব্যাহত রেখেছেন। পাশাপাশি দাঁড়িপাল্লার যিনি দাঁড়িয়েছেন বিশেষ করে আফজালুল আনাম, তিনিও তার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এবং এখানে যেটি আমরা লক্ষ্য করছি যে নির্বাচনী প্রচার প্রচারণা কিন্তু তুঙ্গে যাচ্ছে এবং 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন হবে সেখানে কে জিতবেন এটা কিন্তু একটা নতুন সমীকরণের মধ্য দিয়ে যাচ্ছে। তো আমার কাছ থেকে নির্বাচনী প্রচারণার সর্বশেষ এই ছিল। ধন্যবাদ দুলাল আপনাকে। সরাসরি যুক্ত ছিলাম দিনাজপুর 2 আসন থেকে। দেখছেন নির্বাচনের সময়, সঙ্গেই থাকুন। দিনাজপুর এবং বগুড়া নিয়ে আলোচনা করছিলাম, এবার একটু যেতে চাই আবারও রাজশাহী বিভাগের রাজশাহী জেলা নিয়ে আলোচনা করতে চাই। রাজশাহী 1 আসন নিয়ে আজকে একটু আলোচনা করতে চাই। রাজশাহী 1 আসন মূলত গোদাগাড়ী এবং তানোর উপজেলা নিয়ে গঠিত। এখানকার মোট ভোটার 4,68,780 জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছে 2,34,078 জন এবং নারী ভোটার 2,34,699 জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে 3 জন। এবং এখানকার যে নারী ভোটারের কিছুটা সংখ্যা বেশি রয়েছে। এখানকার আসলে প্রার্থী কারা হয়েছেন যদি একটু দেখতে চাই, বিএনপির প্রার্থী শরীফ উদ্দিন, তিনি বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টার দায়িত্ব পালন করছেন এবং সেই সঙ্গে দাঁড়িপাল্লা প্রতীক জামাতের প্রার্থী রয়েছেন অধ্যাপক মুজিবুর রহমান, তিনি জামাতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমিরের দায়িত্ব পালন করছেন। এবং ইগল প্রার্থী অর্থাৎ এবি পার্টির প্রার্থী রয়েছে এখানে আব্দুর রহমান এবং ট্রাক প্রতীকে গণ অধিকার পরিষদের প্রার্থী মোহাম্মদ শাহজাহান। এদের মধ্যে মূলত বলা হচ্ছে বিএনপি এবং জামাতের মধ্যে যে হাড্ডাহাড্ডি লড়াই, সেই হাড্ডাহাড্ডি লড়াইয়ের কিন্তু আভাস পাওয়া যাচ্ছে। তো এই যে রাজশাহী 1-এর আরও বিস্তারিত খবর জানবো, সেটি জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আলতাফ হোসাইন। আলতাফ, এই যে রাজশাহী 1 আসন ভিআইপি প্রার্থী আসন হিসেবেই পরিচিত, তো আসলে কেমন? 29 জন প্রার্থী কিন্তু নির্বাচনে লড়ছেন এবং প্রতীক বরাদ্দ হয়েছে আজ এবং আগামীকাল থেকে কিন্তু নির্বাচনী প্রচারণা শুরু হচ্ছে এবং সেই সুবাদে কিন্তু রাজশাহীর সবকটি আসনে আমরা দেখছি নির্বাচনী আমেজ কিন্তু ধীরে ধীরে একদমই জমে উঠেছে। এবং আমি এই মুহূর্তে আছি রাজশাহীর 1 আসনে, যেটি তানোর এবং গোদাগাড়ী নিয়ে গঠিত। এই আসনটিতেও কিন্তু একইভাবে আমরা দেখছি নির্বাচনী যে আমেজ সেটি লক্ষ্য করছি, ঘরে বাইরে এবং চায়ের আড্ডায় সবখানে কিন্তু নির্বাচনী আমেজ আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা জানিয়ে রাখি যে এই আসনটিও
কিন্তু নানা কারণে গুরুত্বপূর্ণ একটি আসন রাজশাহীর আসনগুলোর মধ্যে, এবং এইখানে মূলত 4 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন এই নির্বাচনে। তার মধ্যে উল্লেখযোগ্য 2 জন রয়েছেন বিএনপির মেজর জেনারেল অবসরপ্রাপ্ত শরীফ উদ্দিন, এবং জামাতের কেন্দ্রীয় নেতা অর্থাৎ দলটির নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান কিন্তু এই নির্বাচনে লড়ছেন। এবং মূল প্রতিদ্বন্দ্বিতা আসলে এই প্রতিদ্বন্দ্বী বা মূল লড়াইটা কিন্তু আসলে এই দুজনের মধ্যেই মূলত হবে। এবং একই সঙ্গে ভোটারদের মধ্যে নানা ধরনের প্রত্যাশা কিন্তু রয়েছে। বিশেষ করে এই গোদাগাড়িতে নদী ভাঙনের মতো সমস্যা, মাদকের মতো সমস্যা কিন্তু বিরাজমান। সব ধরনের সমস্যাগুলো আসলে সমাধানে ভোটাররা কিন্তু প্রত্যাশা করছেন এবং প্রার্থীরাও সে আশ্বাস দিচ্ছেন। তো এই ছিল রাজশাহীর 1 আসন থেকে নির্বাচনী খবরাখবর। ধন্যবাদ আলতাফ আপনাকে। রাজশাহী 1 আসনের খবর জানাচ্ছিলেন সহকর্মী আলতাফ হোসাইন। নির্বাচনের প্রার্থিতা ফিরে পেতে কুমিল্লা 4 আসনের বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। এর আগে মঞ্জুরুল আহসান মুন্সির প্রার্থিতার বিরুদ্ধে নির্বাচন কমিশনের ঋণখেলাপির অভিযোগে আপিল করেন একই আসনের এনসিপি প্রার্থী হাসনাত আবদুল্লাহ। আপিলের প্রেক্ষিতে তার মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন। এর সিদ্ধান্তের বৈধতা নিয়ে আদালতে রিট করেন মঞ্জুরুল আহসান মুন্সি। রিট খারিজের পর নির্বাচন কমিশনের আইনজীবী জানান, এ আদেশের কারণে নির্বাচনে অংশ নিতে পারবেন না তিনি, তবে আপিল বিভাগে আবেদন করতে পারবেন। মানিকগঞ্জে চলছে ভোটের হাওয়া। পাড়া মহল্লা সহ বিভিন্ন স্থানের চায়ের দোকানে সাধারণ মানুষ মেতে উঠেছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আলোচনা সমালোচনায়। প্রার্থীদের প্রতিশ্রুতির ফুলছড়ি নয়, উন্নয়ন বঞ্চিত মানিকগঞ্জে এবার চাইছেন নির্বাচিত জনপ্রতিনিধিদের হাত ধরে কাঙ্ক্ষিত উন্নয়ন। জনগণের প্রত্যাশার সে খবর জানাচ্ছেন রিপোর্টার মোহাম্মদ ইউসুফ আলী। আমরা রয়েছি মানিকগঞ্জ 1 আসনের শিবালয়ের চায়ের আড্ডায়। আমরা ভোটারদের প্রত্যাশা জানার চেষ্টা করব। আমাদের নদী ভাঙন এলাকা, আমরা চাই নদীটা ভরট হোক, নদী ভরট হোক, রাস্তাঘাট ভালো হোক, যে জনগণের কাজ করবো তারাই আমরা চাই। শিবালয় থেকে পাটের যে ভিতরের রাস্তাটা, এইটাই আমরা উন্নত চাই। আমরা চাই যে সরকার ভালো কাজ করবে সেই সরকার চাই। এই যে রাস্তাটা হইতেছে না, এই যে রাস্তাটা ইট বিজি দিচ্ছে, হয় না, এই তো আমাদের আশা। তাছাড়া কি যে সরকারি আসুক, কৃষকের দিকে কেউ তাকায় না। এবার কৃষকের দিকে যে তাকাইবো আমরা তারই ভোট দেব। কৃষি কাছে যারা কাজ করি আমরা, তখন মনে করেন অনেক কিছু তো দাম পাওয়া যায় না। রাস্তাঘাটের জন্য ভালো যে কাজ করবে তাদের জন্য আমরা দরকার তাকে দেয়। ন্যায্য মূল্যে আমরা সার চাই, ভালো একটা প্রার্থী চাই, যে প্রার্থী আমাদের কথা শুনবে, আমাদের কৃষকের